রাত ১১টা কি ১২টা বাজে। আষাঢ় মাস। চারদিক অন্ধকার করা বৃষ্টি। শহর জুড়ে লোডশেডিং। ল্যাম্পপোস্টের আলো জ্বলছে না। রাস্তায় হাঁটু পানি জল। পথঘাট ফাঁকা। গাড়ি ঘোড়া পাওয়া দুষ্কর। এমন আষাঢ়ে নিঝুম রাতে রিকশায় বসে আছে আরফান। রিকশার পাতলা কাগজ জড়িয়েও লাভ হচ্ছে না বিশেষ। হাতের ঘড়ি, ফোন সব ভিজে একাকার। ভেজা চুল থেকে টুপটাপ জল গড়াচ্ছে। রিকশা চালক উদ্দাম গতিতে ছুটছে। আশেপাশে কিছু দেখছে বলেও মনে হচ্ছে না। আধা হাত জলে ঢাকা রাস্তায় টর্চ লাইটের অল্প আলোতে কিভাবে রাস্তা নির্ধারণ করা হচ্ছে জানা নেই আরফানের। আরফান দীর্ঘশ্বাস ফেলল। ঝড়ের গতি বাড়ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ৩ গুণ টাকা দিয়ে ভাড়া করা রিকশাটা ছিটকে গিয়ে পড়তে পারে বিশাল কোনো নর্দমায়। আরফান কপাল কুঁচকে ঘড়ি দেখার চেষ্টা করল। দেখা যাচ্ছে না। ঘড়িটা এখনও ঠিকঠাক সময় দিচ্ছে কিনা সেও ভালো করে বোঝা যাচ্ছে না। রিকশা চালকের বয়স অল্প। ছটফটে কথা বলার অভ্যেস। ঝড়ের ঝাপটা পাড়ি দিতে দিতেই চেঁচিয়ে বলল সে, এই ঝড় বৃষ্টির রাইতে বাড়াইছেন কেন স্যার? আপনের জন্য আমারও আইতে হইল। একটা ঠাডা পড়লেই কেল্লা ফতে। আজকাল বৃষ্টির থাইকা ঠাডার খবরই শুনি বেশি। এই ঝড়ের মধ্যে বাহির হওয়ন উচিত হয় নাই। আরফান জবাব দিল না। তার কপাল কুঁচকে আছে। মাথায় চলছে অসংখ্য চিন্তা। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা হলো নম্রতা। নম্রতা রাতে ভয় পায়। নিশ্চয়ই ঝড় বৃষ্টির রাতে ভয়ে সিটিয়ে আছে সে। মেয়েটা ভীষণ জেদি। ভয় পাবে তবুও নিচে নামবে না। মায়ের কাছে বসবে না। ভয় নিয়েই আরফানের জন্য অপেক্ষা করবে। আরফান পৌঁছানোর পর ইচ্ছে মতো রাগ দেখিয়ে মায়ের কাছে ঘুমোতে যাবে। নম্রতা কোথায় ঘুমাচ্ছে তা নিয়ে আরফানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার আসল মাথা ব্যথাটা নিজের ঘুম নিয়ে। বিয়ের পর ভীষণ বাজে একটা অভ্যেস হয়েছে তার। নম্রতা আশেপাশে না থাকলে ঘুম হয় না। হাঁসফাঁস লাগে। মন ছটফট করে। সকাল হতেই মাথা ভার, মেজাজ খারাপ, প্রচণ্ড হেডেক। বিগত ২ বছরের সমস্যাটা তরতর করে বাড়ছে। এই নিয়ে বিয়ের ৬ মাসের মাথায় বাজে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিল আরফান। নম্রতা তখন বাবার বাড়ি থাকছে। আরফান প্রথম রাত ঠিকঠাক কাটালো। দ্বিতীয় রাতে নম্রতার সাথে চাপা রাগ দেখালো। তৃতীয় দিনে রাত ২টোর সময় পৌঁছে গেল শ্বশুর বাড়ি। নুরুল সাহেব হতবাক হয়ে চেয়ে রইলেন। মেহেরুমাও বিস্মিত। বাড়ির জামাই মাঝরাতে বউ নিতে চলে এসেছে। কি আশ্চর্য! আরফান লজ্জায় মাথা তুলতে পারছে না। এদিকে নম্রতার হাসি থামে না। আরফানের সে কি রাগ! আরফানের হঠাৎ মন খারাপ হয়ে গেল। আজও নিশ্চয়ই ভয়ানক রেগে আছে নম্রতা। গটগট করে মায়ের কাছে চলে যাবে আবার। উফ, যন্ত্রণা! আরফান দীর্ঘশ্বাস ফেলল। অশান্ত মনটা ভীষণ চঞ্চল হয়ে বিড়বিড় করল, প্রিয় অর্ধাঙ্গিনী, তোমাকে ছাড়া ঘুমটা আমার অসম্ভব টু দি পাওয়ার ইনফিনিটি। আরফান যখন ভেজা জবজবে শরীরে বাড়ি পৌঁছালো তখন প্রায় ১টা বাজে। ছাদের পাটাতনে টলটলে বৃষ্টির পানি। ঝড়ের তালে তালে অল্প অল্প ঢেউ। অন্ধকার ছাদে নূরের মতো আলো ছড়াচ্ছে অসংখ্য বেলি ফুল। বৃষ্টিকন্যার আদর পেয়েই লজ্জাবতী কিশোরীর মতো কেঁপে কেঁপে উঠছে কচি পাতা। ঝমঝমে নিরন্তর বৃষ্টিতে ভেসে যাচ্ছে ঘরের চালা। ভীষণ অন্ধকারে এক টুকরো হলদে আলো ছড়াচ্ছে দেয়ালে টাঙানো হারিকেন। আরফান ছাদের দরজায় গিয়ে দাঁড়ালো। মুগ্ধ দৃষ্টিজোড়া গিয়ে পড়ল বারান্দার দ্বারে। বারান্দার দ্বার ঘেঁষে উদাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নম্রতা। হারিকেনের হলদে আলো এসে পড়ছে তার ডান গালে, অগোছালো শাড়ির ভাঁজে ভাঁজে। আরফানের শরীর শিরশির করে উঠল।
বৃষ্টিতে গা ভাসিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। নম্রতা আগের মতোই স্থির দাঁড়িয়ে রইল, ফিরেও তাকালো না। আরফান ভেজা জবজবে শরীর নিয়ে বারান্দায় উঠে আসতেই তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠল ডাক পাখি, কে তুমি, কে তুমি, পাজি, পাজি। আরফান হতাশ চোখে চাইল। ডাক পাখিটা আজকাল খুব বেয়াদব হচ্ছে। নম্রতা তাকে উদ্ভট উদ্ভট কথা শেখাচ্ছে। সেই কথাগুলো আরফানকে দেখা মাত্রই উগরে দেওয়া হয়ে উঠেছে ডাক পাখির ভীতগত দায়িত্ব। আরফান মাথাটা হালকা ঝুঁকিয়ে আলতো ফু দিল নম্রতার কানে। আরফানের চেষ্টা ব্যর্থ হলো। নম্রতার সাড়া পাওয়া গেল না। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ভেজা হাত বাড়িয়ে নম্রতার কপালের চুলগুলো কানের পাশে গুছল। ভিজে যাওয়া ডাক্তারি ব্যাগটা পাশে রেখে মৃদু কণ্ঠে বলল, খুব বেশি রেগে আছেন ম্যাডাম? নম্রতা উত্তর দিল না। ডাক পাখি কি বুঝে বারংবার একই শব্দ আওড়াতে লাগল, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। আরফান ভ্রু কুঁচকে তাকালো। ডাক পাখি তার বিরক্তি ধরতে পারল বলে মনে হলো না। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছিলাম। রাতের ডিউটি না হলেও কাজ থাকে না বলুন? হঠাৎ ইমার্জেন্সি পড়লে তো পেশেন্ট রেখে আসা যায় না নম্রতা। নম্রতা উত্তর দিল না। আরফান আচমকা তার হাত টেনে নিজের দিকে ফেরালো। হালকা কাছে টেনে ভেজা হাতটা নম্রতার গালের উপর রাখল। ছোট্ট করে বলল, আমি সরি, আর হবে না। খুব বেশি ভয় পেয়েছিলেন? নম্রতা হাতটা সরিয়ে দিয়ে ঘরের দিকে পা বাড়াতেই পেছন থেকে আঁচল টেনে ধরল আরফান। ভেজা শরীরেই দুই বাহু বাড়িয়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, এই মহারানী, কথা বলছেন না কেন? বললাম তো আর হবে না। ব্যারিস্টার সাহেবের মেয়েকে অন্তরের অন্তঃস্থল থেকে সরি জানাচ্ছে এই মাসুম নিরপরাধ ডাক্তার। এবারের মতো ক্ষমা করুন প্লিজ। নম্রতার মন গলল না। আরফানের শক্ত বাঁধন ছাড়িয়ে চুপচাপ ঘরে ঢুকে গেল সে। আরফান খুব ভালো করেই জানে বউ আজ ঘরে থাকবে না। দেরি করার শাস্তিস্বরূপ ছাতা হাতে সুরসুর করে শাশুড়ির ঘরে বিছানা পাতবে। আরফান দ্রুত ভাবার চেষ্টা করল। নম্রতা ছাতা হাতে বেরিয়ে দেখল আরফান নেই। বারান্দা পেরিয়ে ছাদে এসে দাঁড়ালো। অন্ধকারই আশেপাশে চোখ বুলালো। কোথায় গেল আরফান? নম্রতাকে চমকে দিয়ে আচমকাই পেছন থেকে পাজা কোলে তুলল আরফান। নম্রতার হাতের ছাতা সরে গেল। ঝমঝমে বৃষ্টিতে ভিজে গেল সারা গা। নম্রতা চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠল, আরে আরে, কি করছেন? নামান, ভিজে গেলাম। আরফান নম্রতাকে কোলে নিয়েই দুই একটা চক্কর দিল ছাদে। ছপ ছপ করে উঠল জমে থাকা জল। নম্রতা বেকায়দায় পড়ে ছাতা ফেলে দুই হাতে গলা জড়িয়ে ধরল। বৃষ্টির দাপটে চোখ দুটো ছোট ছোট করে বলল, কি হচ্ছে? আরফান আচমকাই চুমু খেল নম্রতার ঠোঁটে। নম্রতা অবাক চোখে চেয়ে রইল। এলোমেলো হয়ে গেল চিন্তা। আরফান ঠোঁট টিপে হাসল। দ্বিতীয় চুমুটা দিয়ে ফিসফিস করে বলল, আপনার জন্য টানা 1.5 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি ম্যাডাম। এত সহজে ছেড়ে দেব ভাবলেন কি করে? আজ সারা রাত বর্ষণ চলবে। সহ্য করার দায় আপনার। নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হাত পা ছোড়াছুড়ি জুড়ে দিল। দুই একটা শক্ত ধাক্কা লাগলো আরফানের বুকে। তার বিদ্রোহী মন এত সহজে হার মানবে? কিছুতেই না। নম্রতার বাচ্চা মতে হেসে ফেলল আরফান। নম্রতাকে নামিয়ে দিয়ে বিদ্রোহী হাত দুটোকে এক হাতে পিছুমোড়া করে চেপে ধরল আরফান। ভ্রু নাচিয়ে বলল, এত লাফালাফি করে লাভ নেই সুন্দরী। আপনাকে বাঁচানোর জন্য কোনো রাজকুমার ছুটে আসবে না। তার থেকে বরং রাজদ্রোহীকেই মেনে নিন। রাজদ্রোহীও কম সুদর্শন নয় মহারানী।
একটা সুযোগ অন্তত দিন। কথাটা বলে হাসল আরফান। নম্রতা ভাব নিয়ে বলল, এত সহজ? মহারানীকে মুক্ত করে তো দেখুন, রাজদ্রোহীর গর্দান যাবে। আরফান উত্তর দিল না। নম্রতার ভেজা জবজবে চুলগুলোতে আঙুল বুলালো। চুলগুলো খুব মনোযোগ দিয়ে গোছালো। দুই আঙ্গুলের ডগা দিয়ে পাশের গাছ থেকে দুটো বেলি ফুল তুলে এনে খুব যত্ন করে গুজে দিল নম্রতার কানের পাশে। আরও কিছু ফুল ছিঁড়ে নিয়ে আলতো চুমু খেলো নম্রতার কপালে। নম্রতার হাত দুটো মুক্ত করে ভেজা চুলে একের পর এক ফুল গুজতে লাগলো আরফান। কালো চুলগুলো শুভ্র ফুলে সাজাতে ব্যস্ত আরফানের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল নম্রতা। অসম্ভব সুন্দর চোখ দুটোর কুঞ্চন প্রসারণে বিমোহিত হলো দৃষ্টি। রাগ অভিমান ধুয়ে গেল। অন্যরকম অনুভূতিতে ধুকপুক করে উঠল বুক। প্রেয়সীকে মন মতো সাজিয়ে নিয়ে চোখ তুলে তাকালো আরফান। মিষ্টি হেসে চুমু খেলো প্রিয়তমার চোখে। নম্রতা চোখ বুজল। ছাড়া পেয়েও নম্রতাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসল আরফান। শিকার বশ মেনেছে বুঝতে পেরে ঘাড় নুইয়ে ফিসফিস করে বলল, মুক্ত করেছি, গর্দান নেবেন না মহারানী? নম্রতা এক পলক যেই মাথা নিচু করল, ভীষণ লাজুক মুখটি তুলে বলল, হুম, মহারানী গর্দান নয়, বর্ষণ চায়। আরফানের হাসি বিস্তৃত হলো। ভেজা শীতল হাত দুটো নম্রতার মসৃণ কোমরের উপর রাখল। নম্রতাকে কাছে টেনে নিতে নিতে আষাঢ়ে আকাশের দিকে চাইল। পর মুহূর্তেই চোখ ফিরিয়ে চোখ রাখল প্রিয়তমার চোখে। ফিসফিসিয়ে বলল, প্রেমময় বর্ষণ এত সুন্দর কেন শ্যামলতা? ঘড়িতে 10টা বাজে। আরফান বিছানা ছেড়েছে প্রায় ঘণ্টাখানেক হলো, অথচ নম্রতার খবর নেই। সারা বিছানা জুড়ে এলোমেলো ঘুমাচ্ছে। আরফান হাসপাতালের জন্য তৈরি হয়ে নম্রতার মাথার কাছে বসল। কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে থেকে কাঁথা টেনে ঢেকে দিল নিরাবরণ গা। আরফান মাথা নুইয়ে জুতা পরতে পরতে নরম কণ্ঠে ডাকল, নম্রতা, নম্রতা উঠুন, বেলা হয়েছে, মা নিচে অপেক্ষা করছে। নম্রতার সাড়া নেই। আরফান আবার ডাকতেই নড়ে চড়ে উঠল নম্রতা। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আর একটু ঘুমাবো প্লিজ। আপনার অফিস না 9টায়? এখন 10টা বাজছে, চাকরি থাকবে? নম্রতা চোখ পিটপিট করে তাকালো। আলস্য নিয়ে উঠে বসে মৃদু হাসল। আরফানের জুতো পরা শেষ। নম্রতার মুখোমুখি পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে। নম্রতার দিকে কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে থেকে মৃদু গলা খাকারি দিল আরফান। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও চাইল। ভ্রু নাচিয়ে বলল, ব্যাপার কি? ব্যাপার ভয়াবহ। ভাবছি চাকরিটা ছেড়ে দেব। চাকরি বাকরি ভালো লাগছে না। 2 বছর চাকরি করে শখ মিটে গিয়েছে। ভাবছি কিছুদিন বরের টাকায় খাবো, চলবে না? আরফান হেসে ফেলল। বিছানার পাশ থেকে সরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। টাই ঠিক করতে করতে নম্রতার দিকে তাকালো। হঠাৎ এমন সিদ্ধান্ত? নম্রতা আবারও হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কাঁথায় নাক মুখ ঢেকে আবারও উকি দিল বাইরে। ঠোঁট উল্টে অলস ভঙ্গিতে বলল, আপনি টিপিক্যাল হাজবেন্ড হলে জেদ ধরে চাকরি বাকরি করা যেত। মাও টিপিক্যাল না, তাই চাকরি করে মজা পাচ্ছি না। তার থেকে বরং ঘুমাই, গুড ফর হেলথ। কথাটা বলেই চোখ বন্ধ করে ফেলল নম্রতা। আরফান টাই চুল ঠিক করতে করতে আবারও নম্রতার দিকে তাকালো। বেরিয়ে যাওয়ার আগে মাথা নুইয়ে নম্রতার কপালে হালকা চুমু দিতেই চোখ মেলে হেসে ফেলল নম্রতা। আরফান নম্রতার ডান গালে আলতো স্পর্শ করে বলল, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপর ঘুমান। বেশিক্ষণ বিছানায় থাকবেন না। 10:30টার আগে খাবার খাওয়া চাই। আমি ঠিক 11টায় ফোন দেব।
আসছি, আল্লাহ হাফেজ। নম্রতা মিষ্টি করে হাসল। আরফান বেরিয়ে যেতেই কাঁথায় চোখ মুখ ঢেকে ঘুমানোর প্রস্তুতি নিল সে। ঘুম হলো না। ঘুম ঘুম পাচ্ছে অথচ ঘুম আসছে না। মহা বিপদ। নম্রতা এপাশ ওপাশ করতেই হঠাৎ লাফিয়ে উঠে বসল। হুট করে মনে পড়ে গেল ডাকপিয়নের কথা। আরফান নিশ্চয়ই চিঠি রেখেছে আজও। নম্রতার ঘুম ছুটে গেল। আরফানের চিঠি পড়ার লোভে দৌড়ে বিছানা ছাড়ল। আচ্ছা, কি থাকতে পারে চিঠিতে?